আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সেশনে বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো ক্লাসের শুরুতেই তোমরা আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু ভাইয়াকে জানাও। একটু ঝামেলা করতেছে এখানে। তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এই জিনিসটা জাস্ট একটু জানাও, এরপরেই আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে তোমরা দেখতে পেয়েছ, গতকালকে আমি ঘোষণা দিয়েছিলাম যে আজকে মূলত হচ্ছে আমরা আমাদের যে পার্টস অফ স্পিচ ওভারভিউ এর ক্লাস চলছে। আমরা অলরেডি 2টা ক্লাস শেষ করেছি এটার উপরে। আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে ভার্বের অংশটা। আমরা সেই ভার্বের অংশটা আজকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। সো তাহলে জানিয়েছো সবকিছু ওকে আছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। সকলেই দ্রুত একটু তোমাদের নিকটস্থ ফ্রেন্ড যারা আছে, যাদের সাথে কম বেশি কথাবার্তা হয়, এদের সকলকে দ্রুত মেনশন করো যে সবাই মূলত ক্লাসে চলে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওকে, জানিয়েছো সবকিছু ওকে আছে, তাহলে আর দেরি করার কোনো দরকার নেই। আমরা তাহলে ক্লাস শুরু করছি আমরা ইনশাআল্লাহ। তাহলে সবাই খাতা কলম নিয়ে নাও, এবং আমি একটু দুঃখের সাথে বিষয়টি জানাচ্ছি যে এটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা হচ্ছে ক্লাসগুলি নোট করবা, সুন্দর করে সাজানো গোছানো আর নোট তোমাদের করার কথা ছিল, কিন্তু আমি অনেক শিক্ষার্থী দেখেছি নোট তোমরা করো নাই, একদম হাতে গোনা। আমি যদি বলা চলে যে ইয়াতে দেখলাম, তোমার কি বলে, আমাদের ইজি ইংলিশ গ্রুপে তো একটা স্টুডেন্টও নোট শেয়ার করে নাই। বিজনেস স্কোয়াড গ্রুপে দেখলাম হচ্ছে মাত্র 2টা স্টুডেন্ট নোট শেয়ার করেছো, একটা হচ্ছে শেখ রিমি আর একটা হচ্ছে সোহানুর রহমান সৌরভ। আমি 2জনকে দেখলাম নোট শেয়ার করেছো। মানে তোমরা আমার কথায় কেন গুরুত্ব দিচ্ছ না? আমি, হ্যাঁ ওকে তুমি যাও, আমি দিচ্ছি। তো মানে তোমরা কি ভাবছো যে এগুলা মানে নোট শেয়ার করা দরকার নেই, লাগবে না এগুলি? বিষয়টা কি এমন? তোমার নোটটা যত খারাপই হোক না কেন বা যেমনটাই হোক না কেন, শেয়ার করার পিছনে অনেকগুলা কারণ। একটা হচ্ছে যে হ্যাঁ, তুমি কি আসলে আমি যে পড়াগুলা দিচ্ছি এই পড়াগুলা তুমি কি লিখতেছো কিনা, সেটা আমার দেখার একটা বিষয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন তোমরা এই যে 40, 50টা, 60টা, 70টা নোট যখন শেয়ার হবে, তখন দেখা যাবে এর ভিতর থেকে এবার তুমি যে কথাগুলো হয়তো লিখেছো, তখন এই শেয়ার করলে তো সবাই তো কম বেশি দেখবে, দেখে দেখা যাচ্ছে এটা ও ওরটা ও ওরটা ও এরকমটা দেখে হবে কি, মানে এর মধ্যে অনেক কিছু তুমি আরো গ্যাদার করতে পারবা, নিতে পারবা। দেখবে যে আমার কথার বাহিরেও তোমরা আরো 2-4টা কথা অনেকের অ্যাড হয়েছে। সো এই জন্য আমি নোটগুলি শেয়ার করতে বলেছি, কিন্তু কেন তোমরা করছো না? আমি আবার সতর্ক করে দিচ্ছি, আমার প্রত্যেকটা শিক্ষার্থী, একদম প্রতিটা শিক্ষার্থী নোট শেয়ার করতে হবে। যদি না করো আমি কিন্তু পার্সোনালি তোমাকে ফোন করে তোমাকে কিন্তু ফোর্স করব, এটা করতে হবে। কারণ তুমি গত বছর যে ব্যর্থ হয়েছো তার পিছনে অন্যতম কারণ ছিল ইংলিশ।
তোমার বিবেকের কাছে এখনো নাড়া দেয় না? এখনো গায়ে লাগে না এখনো যে আমার ইংলিশের সমস্যা? এখনো তুমি সেই মেলকায়া বেড়াও, এখনো তুমি ক্লাস করতে চাও না, এখনো তুমি নোটটা করতে চাও না? কেন রে ভাই? আবারও এবছর ব্যর্থ হতে চাও? আমরা স্কোয়াড টিম যখন আলোচনা করেছি যে তোমাদের ব্যর্থতার মূল কারণগুলি কোথায়, একদম নাম্বার ওয়ানে আসছে ইংলিশ। যে ইংলিশ, পোলাপান ইংলিশ পড়ে না, ইংলিশ পড়ে না, ইংলিশ পড়ে নাই। ও আমাদের কাছে হোক, অন্য যেখানেই হোক না কেন। তো এই বছরও তুমি কেন এরকম মেলকাচ্ছ কেন? হ্যাঁ, খবরদার, খবরদার। ইংলিশে বিন্দু মাত্র, এই সেকেন্ড টাইমারদের ইংলিশে বিন্দু মাত্র আমি ছাড় দিব না। তোমার ভালো না লাগলে আমাদের গ্রুপ থেকে বের হয়ে যাবা। স্যার আপনাদের এত প্রেশার আমার ভাল লাগে না, ইউ ক্যান গো নাও। কিন্তু আমাদের কাছে থাকতে হলে তোমাকে পড়াশোনা করে থাকতে হবে। আমরা অনলাইন অন্যান্য প্ল্যাটফর্মের মতো না যে টাকা দেশে ভর্তি পড়লে পড়বে, না পড়লে না পড়বে না। আমরা প্রেশার ক্রিয়েট করি। আমরা কিন্তু বিজনেস স্কোয়াড টিম এজন্যই বাংলাদেশের সেরা, যে এরা স্টুডেন্টদেরকে কাছ থেকে পড়াটা আদায় করে নেয়। তোমাদেরকে আমরা আপন ভাবি, আমরা গা ছেড়ে যাওয়া দিতে দিব না। কথা বুঝতে পেরেছ? আমি আজকে আবার সতর্ক করে দিলাম তোমাদেরকে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসের নোট, প্রত্যেকটা ক্লাসের নোট আমি ইংলিশে আমি আদায় আমার দিতে হবে। কারণ আমি কিন্তু নাম এখানে তো যখন ক্লাস করবো, এখানে আইডি গুলো অ্যাড আছে না, সবগুলা তো চিনি জানি, ফোন নাম্বারও তো আছে, সবগুলারে কিন্তু ধরবো। মনে থাকে জন্য এটা। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছ? আচ্ছা, আর একটা হলো আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপটা রয়েছে, আমি ওয়ানলি ইংলিশ ডিসকাশনের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ তোমাদের করে দিয়েছি। সেখানে টিচারদের মধ্যে শুধু আমিই আছি, যেখানে ইংলিশ নিয়ে কথা হবে, ইংলিশের সমস্যা নিয়ে। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে এই গ্রুপে তোমরা সাবমিট করবা। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে ইংলিশে, মেসেঞ্জার গ্রুপে যদি কেউ না থাকো এই মেসেঞ্জার গ্রুপে, তাহলে আমার পার্সোনাল আইডিতে নক করিও, অথবা ইজি ইংলিশ পেজে নক করবা, অন্য কোনো পেজ না। দেখা গেছে তোমার এখন মেসেঞ্জার গ্রুপের কথা বলছে, এখন যে রিয়াজ স্যারকে যা বলতেছিল, স্যার ইংলিশ ডিসকাশন গ্রুপে আমার মেসেঞ্জার গ্রুপে আমার অ্যাড করে দেন, কান পিছে চটকানি দেবে একটা। স্যারের দায়িত্ব এটা? এটা আমি একদম পার্সোনালি, একদম একান্ত তোমাদের ইংলিশের সমস্যা, তাই ইংলিশটা ভালো করার জন্য আমি এটা পার্সোনালি করেছি। এটা এই ঝামেলা প্যারাটা রিয়াদ স্যার কেন নিবে? এই ঝামেলার প্যারাটা নাজমুল স্যার কেন নিবে? এই ঝামেলার প্যারাটা শহীদ স্যার কেন নিবে? তোমার মারুফ স্যার কেন নেবে? সম্রাট শাহজাহান স্যার কেন নিবে? হাসান স্যার কেন নিবে? মাঝে মাঝে তোমাদের কিছু ভালো করতেও না খারাপ লাগে, দরকার নাই। এদের আজাইরা এক্সট্রা সার্ভিস দিয়ে কোনো লাভ নাই, খামাখা এগুলা বলদই থাকবে, এগুলা উল্টাপাল্টাই থাকবে, জীবনও কৃতজ্ঞতা প্রকাশও করবে না। তবে সবাই তো আবার এক না, যেন ওইটা ভেবে আবার করিও। সুতরাং ইংলিশের যে কোনো সমস্যায় মেসেঞ্জার গ্রুপে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কথা ক্লিয়ার? আর এরপর থেকে নোট যেন একটাও মিস না হয়, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এটা যেন মাথায় থাকে। আমি দেখবো কিন্তু প্রত্যেকটা। বিজয় লিখেছে, স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ কিছু প্রবলেম দিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি প্রবলেমটা আমি হয়তো তবে এটা হয়, আমার কাছে কিছু প্রবলেম দিলে দেখা যাচ্ছে একটু লেট হতে পারে, 1 দিন 2 দিন 3 দিনও লেট হতে পারে, কিন্তু আমি সমস্যার সমাধান আমি করে দিব ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নক করে রেখো, হচ্ছে আমার মেসেঞ্জারে নক করে রাখো, আমি অ্যাড করে দিব, ক্লাস শেষ করে অ্যাড করে দিব। যারা অ্যাড নাই তাদেরকে অ্যাড করে দিব। জি ঠিক আছে, যারা নাই তারা স্যার ইজি ইংলিশ গ্রুপটা খুঁজে পাই নাই, তাই নোট দিতে পারি নাই গ্রুপে। আচ্ছা, ইজি ইংলিশ পাবলিক গ্রুপ, এটা তো লিখে সার্চ দিলেই তো আসবে, আশা করি ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? প্রত্যেকটা শিক্ষার্থীকে নোট শেয়ার করতে হবে। তোমার যদি প্রয়োজনে পাবলিক গ্রুপে, তোমার এত লজ্জার কি আছে ভাই? নোট শেয়ার করতে লজ্জার কি আছে? এই যে এটাও একটা যে, কারণ ওখানে যেমন তোমাকে সুন্দর করে একটু পড়াশোনা করে নোটটা করতে হবে,
যে সবাই আমার নোটটা দেখবে। সো ভালো করে এটা করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, চলেন এটা যেন মাথায় থাকে, উল্টাপাল্টা কেউ করবেন না। আমি আশা রাখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী কেউ এরকমটা উল্টাপাল্টা করবে না। সকলেই সুন্দর মতো করে, হ্যাঁ আচ্ছা, সকলেই সুন্দর মতো করে নোট শেয়ার করবে। কারণ ভাই তুই ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছিস, সেকেন্ড টাইমে আর ব্যর্থ হইস না। আমি তোকে একদম অনুরোধ করছি, সেকেন্ড টাইমে ব্যর্থ হইস না। তুই টপ পজিশন করার নিয়ত কর যে আমি রাজশাহীতে টপ করব, চট্টগ্রামে টপ করব। আমাদের শিক্ষার্থী আমাদের কাছে পড়ে তো টপ করেছে, ফার্স্ট হয়েছে আমাদের শিক্ষার্থী, সেকেন্ড হয়েছে, পঞ্চম হয়েছে, অষ্টম হয়েছে, 11তম, 14তম, 20, 50-এর মধ্যে অসংখ্য, 100-এর মধ্যে অসংখ্য আমাদের শিক্ষার্থী, আমরা পড়িয়েছি। তুই আমাদের কাছে পড়িস, তুই টপ করতে এটা আশা রাখতে পারিস না? তাহলে তুই এখনো এরকম করছিস কেন? এবং এই যে আজকে আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের একটা টপিক আমরা শেষ করেছি। আজকে পার্টস অফ স্পিচ ওভারভিউ তথা টোটাল পার্টস অফ স্পিচটা শেষ হবে। আগামীকাল এই দুইটা টপিকের উপরে 100 টপ এমসিকিউ একদম এর ভিতর থেকে আশা করি এটার অনুকূলে, এটার ভিতর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে আসবে। এরকম 100 এমসিকিউ আগামীকালকে ক্লাসে আমি কমপ্লিট করাবো, প্র্যাকটিস করাবো তোমাদেরকে এই দুইটা টপিকের উপর, যাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো তোমার কাজ কি জানো? আজকে রাতের মধ্যেই এই দুইটা টপিক পার্টস অফ স্পিচ ওভারভিউ যা যা আমি পড়িয়েছি একদম বেসিক লেভেলের আলোচনাটা আর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এই দুইটা টপিকের দুইটা ক্লাসের একদম যত যা ছিল খুঁটিনাটি সব ক্লিয়ার করে ফেলবা। তাহলে দেখবা আগামীকালকের ক্লাসটা তোমার কাছে অনেক ভালো লাগছে। ভাই একটা জিনিস মাথায় রাখ, তুই যদি একটু ইংলিশে কম পারিস, তোর সব টপিক পড়ার দরকার নেই, তুই অল্প কয়েকটা টপিক পড়, কিন্তু তুই যেটা পড়বি ওটার একদম নাড়ি ভুড়ি বেছে সব ক্লিয়ার কর, তাহলে ভালো করবি। এই যে দুইটা টপিক পড়াই ফেললাম না, এই দুইটা টপিক থেকে তুই দুইটা প্রশ্ন কমন পাবি। তুই দুইটা বিশ্বাস কর, তুই দুইটা প্রশ্ন কমন পাবি। তাহলে তো দুইটা, যদি কালকে ক্লাসে টোটাল 100 এমসিকিউ যদি তোর মাথার মধ্যে ঢুকে 100 ধরে নিতে পারিস, বুঝে নিতে পারিস, তাহলে মনে কর যে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভর্তি যুদ্ধে আমি দুইটা এমসিকিউ কনফার্ম করলাম। তো 30টা টপিক পড়ার দরকার নাই, তো তুই 15টা টপিক পড়, 10টা টপিক পড়, 20টা টপিক পড়, কিন্তু যেটা পড়বি ওটা একদম একদম খেয়ে ফেল, একদম ফার্স্ট টু লাস্ট ভাজা ভাজা করে ফেল, ব্যাস ভালো করবি তুই। কথা ক্লিয়ার? সো আমি আজকে তোমাদের কাছে শেষ একটা অনুরোধ করছি ভাই, তাহলে বলো তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আর পার্টস অফ স্পিচের ওভারভিউটা এই দুইটা ক্লাসে যত যা খুঁটিনাটি আমি যা আলোচনা করেছি, এর বাইরে তুমি নিজেও হয়তো আরো একটু গাইড টাইড দেখে যাও, আরো একটু এক্সট্রা যদি নিতে পারো, এই কথাগুলা, এই কাজগুলা আজকের মধ্যে কি কমপ্লিট করবা? কথা বলে কে কে কমপ্লিট করবে? কারণ আজকে যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে আগামীকালকে ক্লাসটা অনেক বেশি মজা লাগবে, একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা। বলো কে কে করবো, আমাকে একটু কথা দাও, একটু বল, আমি একটু দেখতে চাই। আমি সেই সমস্ত শিক্ষার্থীর জন্য একদম মন ভরে দোয়া করব, একদম মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে একদম মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ করবা? একজন, দুইজন, 3, 4, 5, 6, দেখছো এখনো তাওহিদ আজিজ লিখেছে চেষ্টা করব, মানে এখনো ওই ফিলটা নাই, ওই এখনো চেষ্টা করবে। কথাটা এরকম হতে পারে না? কথা দিলাম স্যার ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আমি করবই আজকের মধ্যে, ইনশাআল্লাহ আমি করবই আজকের মধ্যে, ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কি সময় পাইলে করবানে, না হইলে না করবানে, মানে 4 সাবজেক্ট সব কাজ কমপ্লিট করে সবকিছু করে যদি সময় পাই দেখবানে, না হইলে দরকার নেই। এই হলো এটা। কিন্তু স্যার ওটাকে জি স্যার কথা বলছি তো, বলছেন তো ইনশাআল্লাহ স্যার আজকের মধ্যে 100 যা করছি বাদ 100 ইনশাআল্লাহ করে ফেলবো স্যার আজকের মধ্যে, ব্যাস যত রাতি হোক আর যত কষ্টই হোক করে ফেলবো। এইটা হবে হলো কথার ধরন। ওকে, যাক আলহামদুলিল্লাহ। আমি এতটুকু বলবো, দ্বিতীয়বার আর ব্যর্থ হোস না। ইংলিশের জন্য ব্যর্থ হয়েছিস, দ্বিতীয়বার আর ব্যর্থ হোস না ভাইয়া। আসো বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আমরা আলোচনা করব ভার্বের বিষয়টা নিয়ে। ভার্বের একদম বেসিক বিষয়। আমরা জানি ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। আচ্ছা, ক্রিয়া মানে কি? ক্রিয়া দ্বারা আমরা বুঝি কাজ, যাকে আমরা বলি। তথা আমরা যে ওয়ার্ড দ্বারা আমরা বুঝি যে ওয়ার্ড দ্বারা কি বুঝাবে জানো? করা, অথবা হচ্ছে তোমার হওয়া, করা হওয়া, তারপরে কি তোমার হচ্ছে আসা, যাওয়া, এরপর হচ্ছে তোমার কি খাওয়া। এক কথায় যদি আমরা বলি কাজ বুঝাবে। এক কথায় যদি আমরা বলি কি বুঝাবে বলো তো? কাজ বুঝাবে, তাই না? এক কথায় হচ্ছে কাজ বুঝাবে। তথা যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া এক কথায় কাজ বুঝাইলেই তাকে আমরা বলে ফেলবো ভার্ব। ওকে, এ আমরা বুঝি, ছোটবেলা থেকে বারবার পড়েছ। এখন আসো, এই যে ভার্বের বিষয়টা, এর জন্য বিশাল এক ছক রয়েছে। হ্যাঁ, দেখো, এবং এখানে আমি আরেকটি কথা বলে রাখি, ভার্বের যে অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে দেখো কতগুলা বিষয় এর মধ্যে ইনক্লুডেড আছে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ভার্ব তথা হচ্ছে ভার্বের প্রকারভেদ এটার মধ্যে আছে। এরপরে ধরো এটার মধ্যে আছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট মানে কতগুলা পার্ট হতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব আছে এই ভার্বের অধ্যায় রিলেটেড। এরপর রয়েছে এটার সাথে তোমার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, এগ্রিমেন্ট এই পার্টটা রয়েছে এটার মধ্যে। এরপর এটার মধ্যে রয়েছে তোমার আলাদা করে বললে পজিটিভ ভার্ব রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমার রয়েছে মডাল ভার্ব রয়েছে এটার মধ্যে, মডাল ভার্ব রয়েছে। এরপর রয়েছে তোমার সাবজাংটিভ, যেটা হ্যাঁ সাবজাংটিভ নামক একটা পার্ট রয়েছে, ছোট্ট একটা পার্ট, এটাও কিন্তু এটার মধ্যে। সব মিলে আবার ধরো সরাসরি ভার্ব কাকে বলে ক্লাসিফিকেশনের মধ্যে এটা চলে আসে। তথা এই ভার্বের অধ্যায়ের মধ্যে তোমার এই 6টা পার্ট লুকায়িত থাকে। এই জন্য দেখো, যেমন ভার্বের আমরা আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ভার্ব, মানে ভার্বের প্রকারভেদ নিয়ে এইটুকু জাস্ট আলোচনা করব। এরপরে রাইট ফর্ম অফ ভার্বের জন্য আলাদা একটা ক্লাস আমাদের বরাদ্দ রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য একটা ক্লাস বরাদ্দ আমাদের রয়েছে, পজিটিভ ভার্ব সাথে অন্য একটা টপিক মিলাইয়া হচ্ছে একটা ক্লাস। আচ্ছা, এরপরে মডাল ভার্বের জন্য একটা ক্লাস আলাদা নেওয়া হয়, সাবজাংটিভের জন্য আলাদা একটা ক্লাস নেওয়া হয়। তথা দেখো আরো প্রায় 4-5টা ক্লাস এইটো ভার্বের অধ্যায়ের উপরেই আসবে। আজকে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্ব কাকে বলে, কত প্রকার, কি কি, এই বেসিক লেভেলটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ওকে। আসো, দেখো এই ভার্বকে প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করেছি, মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, একদম খাতায় নোট করে ফেলবা। একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ওকে ভাইয়া, একটা হচ্ছে ফাইনাইট আর একটা কি নন ফাইনাইট। আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় এটা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কেমন, তোমরা ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব এটা অনেক সময় ধরতে পারো না, বুঝতে পারো না যে কোত্থেকে আসছে, কেমনে আসছে, কোনটা আসলে ফাইনাইট, কোনটা আসলে নন ফাইনাইট। আমরা এটা সংজ্ঞার মধ্যে না গিয়ে সুন্দর একটা টেকনিকে শেখাবো। তার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলো তো ভাইয়া, ভার্বের ফর্ম কতটি? একটু তোমাদের কাছ থেকে জানতে, যদি একদম বাচ্চা কালের পড়া এটা, তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করবো, অনেকাংশে ভুল অ্যান্সার দিবে, তারপরে দেখি তোমরা কি অ্যান্সার দাও। আচ্ছা বলো তো ভাইয়া, ভার্বের ফর্ম আসলে কতটি? একটু আমাকে বলো, একটু ভাইয়ারা আমাকে একটু বলো, ভাইয়ারা, বোনেরা, আপুরা যারা আছো সবাই আমাকে একটু বলো, ভার্বের ফর্ম আসলে কতটি? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, ভার্বের ফর্ম, হ্যাঁ, ভার্ব ভার্ব এর ফর্ম, ফর্ম কতটি বলো তো? থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কেউ লিখেছো 8টি, কেউ লিখেছো 3টা, কেউ লিখেছো 3টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেউ 3টি লিখছো, কেউ 8টি। ভাই লেখো না, সমস্যা নেই তো। তোমার ভুল হয় হোক, তাতে সমস্যা কি? ভুল হইলেও হোক, সমস্যা নেই তো, সমস্যা নেই তো। তোমাকে তোমাকে জাস্ট জানতে হবে। হ্যাঁ, তোমাকে জাস্ট জানতে হবে ভাইয়া। ওকে, অধিকাংশ লিখছো 3টি, তাই না? অধিকাংশ লিখছো 3টি, কিন্তু না ভাইয়া, এটাই আমাদের সবচাইতে বড় সমস্যা। ভার্বের ফর্ম হচ্ছে সর্বসাকল্যে 8টি। স্যার 8টি কি কি? সারা জীবন জেনে আসলাম 3টি, তা আসলে 8টি হয় কেমনে আবার? হ্যাঁ, আচ্ছা, এই তো দেখছো অধিকাংশ শিক্ষার্থী অ্যান্সার করেছো 3টি, কিন্তু না ভাইয়া। দেখো আমি একটু বলছি, আসো আমরা সেই 8টি কি কি। নাম্বার 1 হচ্ছে বেস ফর্ম, খেয়াল করিও।
বেস ফর্ম, বেস ফর্ম যাকে আমরা এই যে V0 আকারে প্রকাশ করি। এরপর হচ্ছে তোমার এস বা ইএস ফর্ম যাকে আমরা এই যে এভাবে করে প্রকাশ করি। এরপর 3 নাম্বার হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম যাকে আমরা V1 নামে প্রকাশ করি। এরপর হচ্ছে তোমার পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম যাকে আমরা V2 নামে প্রকাশ করি। এরপরে দেখো 5 নাম্বার যেটা আছে এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল যাকে আমরা V3 নামে প্রকাশ করি। তোমরা একটু লিখে রাখো এগুলা। এরপরে হচ্ছে 6 নাম্বার আমাদের রয়েছে হলো জিরান্ড যাকে আমরা আর একটা নাম বলি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নামে প্রকাশ করি। এটাকে আমরা ভার্বের সাথে এই যে আইএনজি দিয়ে লিখে থাকি এটাকে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ যাকে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম এভাবে করে প্রকাশ করে থাকি। 8 নাম্বার হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল, বুঝছো, পারফেক্ট পার্টিসিপল, ওকে, যাকে আমরা হ্যাভিং প্লাস V3, হ্যাঁ, হ্যাভিং প্লাস V3 এভাবে প্রকাশ করে থাকি। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে সর্বসাকুল্যে আমাদের 8টি ভার্বের ফর্ম। এটা আমরা করি। দেখো তো তুমি এগুলা কি ব্যবহার করছো কিনা। ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকো, তারপরে এস বাই এস ফর্ম ব্যবহার করে থাকো, V1 V2 V3। সমস্যা হলো তোমরা যারা 3টা ভার্বের ফর্ম বলো তারা হচ্ছে এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই 3টা ভার্বের ফর্ম সবসময় বলো, কিন্তু বেস ফর্ম এস বাই এস ফর্ম এটা ইয়া করো না। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ভাইয়া এই যে তোমার দেখো একটু খেয়াল করে, এই যে V1 যে ফর্মটা আছে আর তোমার এই যে বেস ফর্ম যে ফর্মটা আছে ভাইয়া, এই দুইটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, বুঝতে পেরেছেন? এই দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো তফাৎ আছে, কিন্তু আমরা এই জিনিসটা অধিকাংশ স্টুডেন্টরা আমরা এটা বুঝি না, জানি না। স্যার মনে করি যে V1 আর বেস ফর্ম মনে হয় একই, কিন্তু আসলে এক না, দুইটার মধ্যে অনেক 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 তফাৎ আছে। স্যার কি তফাৎ আছে, কেমনে কি হয়, এটা আজকের ক্লাসে না, নেক্সট আরেকটা ক্লাস আছে, এটার উপরেই ক্লাস আছে। ওই যে জিরান পার্টিসিপল যখন আলোচনা করব তখন আমি এটা বিস্তারিত সুন্দর করে দেখাই দিব, ধরায় দিব। দেখো আসলে বেস ফর্ম আর V1 এর মধ্যে এত তফাৎ রয়েছে, এটা আমি বলে দিব। ঠিক আছে, এখন আসো এই জায়গাটিতে আমরা দেখো এই 8টা ফর্ম কি এখন কি ক্লিয়ার? তোমরা বলো এখন ক্লিয়ার কিনা, আমাকে একটু কথা দাও, একটু কথা বলো, এখন একটু কথা বলো যে এখন আমরা ক্লিয়ার কিনা। ভার্বের 8টা ফর্ম এখন কি ক্লিয়ার হয়েছি? ভার্বের 8টা ফর্ম এখন কি ক্লিয়ার ভাইয়া? ভার্বের 8টা ফর্ম এখন কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী সকলেই তাহলে ভার্বের 8টা ফর্ম ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকো দেখো কত সহজ। এই যে চারটাকে বলবো হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব। এই চারটাকে বলবো হচ্ছে আমরা ফাইনাইট, বুঝছো? এই চারটাকে বলবো হচ্ছে আমরা ফাইনাইট। কত সহজে তোমাকে শিখাই দিলাম, কত সহজে তোমাকে আমি শিখিয়ে দিলাম, বুঝতে পেরেছো? একদম সহজে তোমাকে আমি শিখাই দিচ্ছি। আর এই যে চারটা হচ্ছে ভাইয়া নন ফাইনাইট, এই চারটা হচ্ছে নন ফাইনাইট, এই চারটা হচ্ছে নন ফাইনাইট। দেখো একদম ইজিলি দেখার সাথে টাস করে বলে ফেলতে পারবা, টাস করে বলে ফেলতে পারবা, বুঝতে পেরেছো? এবং আসো এখানে আরেকটি কথা নোট করবা, সেটা হচ্ছে এই যে পাস্ট পার্টিসিপল লিখে রাখো, একটু নোট করো যে এর আগে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে এই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ফাইনাইট করতে পারি। কি বলছে বলতো, যে এর আগে পাস্ট পার্টিসিপল এর পূর্বে অক্সিলারি, হ্যাঁ, অক্সিলারি ভার্ব যুক্ত করার মাধ্যমে এটাকে ফাইনাইট করা যায়, জাস্ট এই কথাটুকু লিখে রাখো। তথা পাস্ট পার্টিসিপল যদি শুধু পাস্ট পার্টিসিপল আসে এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু তার আগে আমরা যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করি তখন এই নন ফাইনাইট ভার্বটি এটা ফাইনাইট হয়ে যায়। কেমনে হয় এই এক্সাম্পল আজকে আমি দিব না, কারণ দেখো গ্রামার তো কান টানলে মাথা চলে আসে। একসাথে যদি আমি সব বুঝাইতে যাই লাস্টে তুমি যে কি বুঝো নাই
তাই বুঝো নাই, এরকম মাথার উপর দিয়ে যাবে। সুতরাং কিছু কিছু জায়গায় দেখবা আমি আজকে বলে যাব যে আমি এইটা না, আমি আজকে এটা বলবো না, এইটা না বলবো না, আজকে এই কথাটা বিস্তারিত বলবো। কথা বুঝছো? কারণ এটা কিন্তু অ্যাকাউন্টিং না, এটা কিন্তু ম্যানেজমেন্ট না। কথা বুঝছো? এটা গ্রামার। সো বি সিরিয়াস। যেখানে অনেক কথা আমি প্রায় ক্লাস স্কিপ করে যাবো, কারণ আজকে ক্লাস এটা বললে তুমি এটা ধরতে পারবে না। এটা বলার জন্য আর একটা ক্লাস আছে, ওই ক্লাসে বলবো। সুতরাং একটু ওয়েট করতে হয়। ওকে, তাহলে আমরা কি এখন ফাইনাইট এবং নন ফাইনাইট কে কে চিনবো বলো? আমরা এখন ফাইনাইট আর নন ফাইনাইট বা ফিনিট নন ফিনিট যা বলো ওটা নাম নিয়ে আহামরি এত প্যারা দিও না। যার যেটা ভাল লাগে সে সেটা বলিও, প্রনাউন্সিয়েশন নিয়ে এত ঝামেলা করিও না। আচ্ছা একটু বলো তো ভাইয়া, আমরা কি এখন ফাইনাইট নন ফাইনাইট চিনবো নাকি চিনবো না বলো? এবং আমার জানা মতে এর চাইতে আর সহজ উপায় নাই। তুমি ভার্বের 8টা ফর্ম চিনে ফেলবা, 4টা ফাইনাইট, পরের প্রতি 4টা নন ফাইনাইট, শেষ। আশা করছি আমার প্রত্যেকটা শিক্ষার্থী এখন মনে হয় না যে ভার্বের ফর্ম নিয়ে, মানে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ নিয়ে এদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা, তাই না ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইটটা একদম A to Z ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা এখন আসো এই যে নন ফাইনাইট যে ভার্বটা, এই নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে 3 প্রকার। আমরা তো ওই যে ওর মধ্যে তো পাইলামই, দেখছো? আচ্ছা এই যে 3 প্রকার পাইলাম, দেখো একটু খেয়াল করে কি কি। একটা হচ্ছে তোমার জিরান্ড, একটা হচ্ছে জিরান্ড GER জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। উফ, এটা তো খুব মেজাজ গরম হয়। পার্টিসিপল। এখন আসো এই পার্টিসিপল আবার তোমরা জানো যে এটা হচ্ছে 3 প্রকার, তাই না ভাইয়া? একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আচ্ছা আরেকটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। ওকে, পারফেক্ট পার্টিসিপল। ওকে, এই হচ্ছে, দেখ কেমনটা লাগে পার্টিসিপল। দেখো তাইলে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এবং দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি, একটু আগে যেটা বললাম, এই যে জিরান্ডের আরেকটা নাম তোমরা জানো, এটাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপল, বুঝছো? এটা তো তোমরা আগেও শিখে আসছো। দেখো, এবং দেখো এই যে জিরান্ডের স্ট্রাকচার আমরা কি পড়েছি? ভার্বের সাথে আইএনজি পড়েছি। ইনফিনিটিভের স্ট্রাকচার কি পড়েছি? টু প্লাস ভার্বের বেস ফর্ম পড়েছি। পার্টিসিপল দেখো এই যে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা তো এটার সাথে পড়েই আসলাম। যদিও জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে তফাৎ আছে, এটা আমরা হচ্ছে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল যখন আলোচনা করব তখন বিস্তারিত আসবে। তবে শর্টকাটে একটু কথা, সেটা হচ্ছে জিরান্ড নাউনের অর্থ দিয়ে থাকে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের অর্থ দিয়ে থাকে। তারপর আরো বিস্তারিত কথা আছে যে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড কখন আসলে জিরান্ড হবে, কখন আসলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা নিয়ে আমাদের কিছু কথা আছে, পরবর্তীতে আমরা দেখবো ইনশাআল্লাহ ওই ক্লাসটিতে। হ্যাঁ, আচ্ছা দেখো এরপরে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি পড়েছি? এই যে V3 পড়েছি। পারফেক্ট পার্টিসিপল কি পড়েছিলাম? হ্যাভিং প্লাস V3, তাই না? হ্যাভিং প্লাস V3। দেখো ঘুরে ফিরে ওই যে আমি তোমাদের যে 4টা ফর্ম যেটা দেখাইলাম নন ফাইনিটিভ, এই দেখো এই যে পড়ে গেছে না? এই দেখো জিরান্ড পেয়ে গেছো, ইনফিনিটিভ এই যে 1 2 3 4, দেখছো? এই যে পেয়ে গেছো। আমি ওখানে যে শকটা যেভাবে দিয়েছি, এই দেখো এই জিরান্ড কি, তাহলে এই যে ভার্বের 1 নাম্বার ফর্মে এই দেখো ইনফিনিটিভ, অথবা না এই যে এটা ফার্স্ট পার্টিসিপল আমাদের 1 নাম্বার, এইটা 1 নাম্বারে, 2 নাম্বারে, এটা হচ্ছে তোমার 3 নাম্বারে, আর এই দেখো তোমার 4 নাম্বারে। এই যে 4টা ফর্ম যে তোমাকে পড়িয়েছি, এই যে তোমার কই গেল, এই যে তোমার কই, এই যে 4টা ফর্ম তোমার পড়েছে। এই যে দেখো এই যে পাস্ট পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, পারফেক্ট, দেখছো? এই যে 4টার মধ্যেই নন ফাইনাইটের যে প্রকারভেদটা, আমরা যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে প্রথমত 3 প্রকার। কি কি? জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার পেয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। গড়ে ঘুরে দেখো এই 4টাই, এই নন ফাইনাইটের প্রকারভেদটাই এখানে দেখো সরাসরি চলে আসছে, দেখছো? এই দেখো এই যে পাস্ট পার্টিসিপল পেয়েছো, এটার মধ্যে জিরান্ড পেয়েছো, ইনফিনিটিভ পেয়েছো, পারফেক্ট পার্টিসিপল। জিরান্ডের অপর নাম তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা পড়েছি। ঘুরে ফিরে জাস্ট এখানে আমার একটু তফাৎ ছিল, জিরান্ড নাউনের অর্থ দেবে আর এটা কি অ্যাডজেক্টিভের অর্থ দেবে। এই দেখো
তাহলে এখন আমাকে একটু বলো, নন ফাইনাইট ভার্ব নিয়ে তার প্রকারভেদ, তার চেনা, সবকিছু নিয়ে আমরা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। নাকি তোমাদের যদি এরপরেও যদি নন ফাইনাইট ভার্ব নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো, বলো। আর যদি প্রশ্ন না থাকে তো সেটাও ক্লিয়ার করো, বলো যে এক কথা নন ফাইনাইট নিয়ে আমরা ক্লিয়ার কিনা, নন ফাইনাইট নিয়ে আমরা ক্লিয়ার কিনা, বলো তো ভাইয়া। ওকে, ক্লিয়ার আমরা নন ফাইনাইট নিয়ে। ওকে, সোহানুর রহমান সৌরভ লিখেছো ক্লিয়ার, এমডি সাব্বির কবির ক্লিয়ার, সামিন এহসান সানি ক্লিয়ার, সাইফ লিখেছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, ফাহাদ লিখেছে অল ক্লিয়ার, জাকির হোসেন জি স্যার বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হল, নন ফাইনাইট ভার্বটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা একটু মুছে ফেলতেছি আমি, নন ফাইনাইটটা যাক, নন ফাইনাইটের গোষ্ঠী একদম চিরতরে দিলাম। ওকে, শেষ করে ভাই সরো আমাদের কাছ থেকে, তোমাকে আর আমার দরকার নেই। ওকে শেষ। এখন আসো ফাইনাইটের মধ্যে আসো, এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি, আর একটা হচ্ছে তোমার AUXILIA আর অক্সিলারি ভার্ব। ওকে আচ্ছা, প্রিন্সিপাল মানে জানো এটা কি, প্রিন্সিপাল মানে কি বোঝায়, প্রধান যে ভার্বটা, তাই না, প্রধান। আর অক্সিলারি মানে কি বুঝি আমরা, সাহায্যকারী, তাই না, সাহায্যকারী। ওকে, সাহায্যকারী ভার্ব। এখন আসো এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার তিন ধরনের ভার্ব রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে সেমি মডাল। ঠিক আছে, সেমি মডাল অক্সিলারি, বা এটাকে আবার আরেকটা নাম ডাকা হয় পেরিফ্রাস্টিক। হ্যাঁ, পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি অনেকে বলে থাকে, পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি। ওকে, এই যে এটা বলে থাকে। তো এখন আসো এই যে, তাহলে আমরা অক্সিলারির তিনটা পার্ট পাইলাম, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি আর সেমি মডাল অক্সিলারি, অথবা যাকে বলা হয় পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি বলতে পারে। এখন আসো এই মডাল অক্সিলারিতে, এই প্রাইমারি অক্সিলারিতে আমরা তিন ধরনের শব্দ পাবো। কয় ধরনের শব্দ? তিন ধরনের শব্দ। কি? একটা হচ্ছে তোমার বি ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে তোমার ডু ভার্ব। বুঝছো? এই তিন ধরনের ভার্ব আমরা পাবো প্রাইমারি অক্সিলারিতে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, এটাকে প্রাইমারি অক্সিলারি কেন বলা হলো, তার কারণ হচ্ছে ওনারা প্রাইমারি শব্দের এখানে অর্থ হচ্ছে আপাতত। এখানে প্রাইমারি শব্দের অর্থ কি বলতো? আপাতত। আপাতত মানে কি? মানে হচ্ছে ওনারা আপাতত অক্সিলারি, কিন্তু স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী ওনারা প্রিন্সিপাল ভার্ব, মানে এই যেটা, এই প্রিন্সিপাল ভার্বও হতে পারে। সেটা কেমন? যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল বলি, আমি বললাম যে আই অ্যাম রিডিং আ বুক। হ্যাঁ, আমি একটা বই পড়িতেছি। তখন এই যে অ্যামটা, দেখো এই অ্যামটা কি কি হয়েছে বলতো? অক্সিলারি ভার্ব হয়েছে, তাই না? আর যদি বলা হয় আই অ্যাম আ বয়, আমি একটা বালক, তখন এই যে অ্যামটা, এই অ্যামটা কি ভাইয়া? কি? প্রিন্সিপাল ভার্ব হয়ে গিয়েছে। বুঝছো কথা? বুঝো নাই মনে হয়। হ্যাঁ, বুঝছো তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে ওরা ওই যে সবসময় অক্সিলারি না, সবসময় অক্সিলারি না, না, ও হচ্ছে আপাতত। এই জন্য প্রাইমারি নাম দেওয়া হয়েছে, যে প্রাইমারি মানে এখানে প্রাথমিক না, এটা কি আপাতত ওকে অক্সিলারির মধ্যে রেখেছি, বাট সবসময় ও অক্সিলারি না, ও মাঝে মাঝে প্রিন্সিপাল হয়ে যাবে। আমি বললাম আই হ্যাভ রিড আ বুক, এখানে হ্যাভটা কি? অক্সিলারি ভার্ব। যদি বলি আই হ্যাভ আ পেন, যদি আই হ্যাভ আ বুক, তখন হ্যাভটা এখানে কি? প্রিন্সিপাল ভার্ব। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখো এরপরে আসো সোহানুর রহমান সৌরভ লিখেছে বুঝি নাই স্যার। কোনটা বুঝো না একটু বলিও, কোনটা বুঝো না একটু বলিও। দেখো এরপর বি ভার্ব, আমরা জানি বি ভার্ব কয়টা রয়েছে? আমরা এই যে আমরা পড়েছিলাম কি অ্যাম, ইজ, এরপরে কি অ্যাম ইজ আর, এরপরে হচ্ছে ওয়াজ, ওয়ার, এরপরে কি তোমার বিং, আর হচ্ছে বিন। বুঝছো? একটু লিখে রাখো। হ্যাঁ,
একটু তাহলে দেখো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং, আর হচ্ছে বিন। এবং এই জায়গাটিতে একটু কথা, তোমরা দুই রকমের কথা লিখে রাখবা, এখানে একটু ব্যাখ্যা আসে। সেটা হচ্ছে যদি কেউ বলে যে বি ভার্ভ কতটি, তখন উত্তর করবা হচ্ছে 5টি। কোন 5টি? এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বুঝছো? এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওকে, এই 5টি হচ্ছে বি ভার্ভ। হ্যাঁ, বি ভার্ভ, ওকে, বি ভার্ভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বি ভার্ব। আর যদি বলা হয় বি ভার্বের রূপ কতটি, হ্যাঁ, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব এর রূপ কতটি? রূপ বললে বলবা হচ্ছে এখানে কয়টি? 8টি। বি ভার্বের রূপ, বি ভার্বের ফর্ম কত ধরনের হতে পারে, এই দুইটা কথা একটু খেয়াল রাখবা। যে বি ভার্ব হচ্ছে 5টি, বি ভার্ব হচ্ছে 5টি, আর বি ভার্বের রূপ হচ্ছে 8টি। বি ভার্ব 5টি কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার। আর বি ভার্বের রূপ 8টি কি কি? এর সাথে যুক্ত হবে বি, বিং এবং হচ্ছে বিন। এইটুকু একটা কথা। আর একটা কথা খেয়াল করবা যে এম ইজ আর, ওয়াজ ওয়ার এটা হচ্ছে তোমার অ্যাক্টিভে বসে, হ্যাঁ, অ্যাক্টিভে বসে। আর বি বিং বিন এটা হচ্ছে প্যাসিভে বসে, বুঝছো? একটু লিখে রাখো, প্যাসিভে বসে। স্যার এটা কেমনে হয়? এক্সাম্পল গুলো সামনে আমাদের আসবে, অসংখ্য এক্সাম্পল তুমি পাবা, অসংখ্য এক্সাম্পল। জাস্ট এখন বেসিক লেভেলে হচ্ছে কি এটা একটু নোট করতে হয়, এটা একটু মুখস্থ করতে হয়। এরপরে এক্সাম্পল আসলে একদম ক্লিয়ার ধরে 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 যখন এই যে ভার্বের বিস্তারিত আলোচনা যখন করব, তখন অনেক এক্সাম্পল এটার মধ্যে থেকে দিয়ে ক্লিয়ার করিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। কি কি ভাইয়া? হ্যাভ, হ্যাভ, এরপরে কি আছে তোমার? হ্যাজ, এরপরে হচ্ছে তোমার হ্যাড, ওকে। আচ্ছা, এরপরে দেখো ডু ভার্ব কয়টি? 3টি। কি কি? একটা হচ্ছে তোমার ডু, ডাজ, আর হচ্ছে ডিড, ওকে। একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো তো, এগুলা লিখে ফেলো ভাইয়া, এগুলা প্রত্যেকটা তোমাদের একদম খাতায় নোট করে ফেলতে হবে, লিখে ফেলতে হবে, কথা বুঝছো? তাহলে আমরা প্রাইমারি অক্সিলারি এই 3টা ক্যাটাগরি পেয়ে গেলাম। এরপর আসো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির মধ্যে ওয়ার্ড গুলা তো তোমরা জানো কি কি আছে, তোমার শ্যাল, শ্যাল শুড, তাই না? তারপরে তোমার কি উইল, এরপর হচ্ছে তোমার উড, উইল উড, এরপর তোমার কি ক্যান, ক্যান কুড, তারপর হচ্ছে তোমার কি মে মাইট, তাই না? মে মাইট, হ্যাঁ, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট। এরপর হচ্ছে মাস্ট, মাস্ট নিড, এরপর হচ্ছে কি মাস্ট নিড ডিয়ার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড বেটার, আর একটা হচ্ছে উড রেদার, ওকে। এই শব্দগুলা তোমরা একটু টাস টাস করে লিখে ফেলো। এবং এই জায়গাটিতে একটা জিনিস নোট করে রাখো, এই যে নিড যে ভার্বটা আসছে, নিড ভার্বটা এটা মেইন ভার্বও হয়, হ্যাঁ, মেইন ভার্ব প্লাস মডাল ভার্ব, বুঝছো? এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। তাহলে আমরা মডাল অক্সিলারি বিষয়টাও লিখে ফেলেছি। একটু দ্রুত লিখে ফেলো তো এগুলা, একটু দ্রুত দ্রুত লিখে ফেলো। যা কার কার লেখা হয়েছে বলো, বলো 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 বলো। হুম হুম হুম, আচ্ছা বলো, একটু দ্রুত বলো তো। আহ একটু দ্রুত লিখে ফেলো, লেখা শেষ হইলে। তাহলে আমরা প্রাইমারি অক্সিলারিটা ক্লিয়ার হয়েছি, মডাল অক্সিলারিটা ক্লিয়ার হয়েছি, এরপর হচ্ছে তোমার হ্যাঁ, মডাল অক্সিলারি পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম। এবং এখানে দেখো মডাল অক্সিলারির মধ্যে নিড যে ভার্বটা আসছে সেই সম্পর্কেও আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা মেইন ভার্বও হতে পারে, মডাল ভার্বও হতে পারে। জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছি। এরপর আসো তাহলে আমরা আমি একটু এটা মুছে ফেলতেছি, হ্যাঁ, এটা একটু মুছে ফেলি, মুছে এরপরে নিয়ে আসবো হচ্ছে তাহলে এইটা গেলে এরপরে হচ্ছে আমাদের এই যে সেমি মডেলে এখানে আমরা সাধারণত 6টি ভার্ব পাই। এটা হচ্ছে তোমার বি টু, এরপর তোমার কি বি গোয়িং টু, বি গোয়িং টু, তারপর হচ্ছে বি অ্যাবাউট টু, বি অ্যাবাউট টু, তারপর তোমার ও ইউ জি এইচ টি, অট টু, তোমার হচ্ছে ইউজড টু, আর হ্যাভ টু, বুঝছো? এই যে তোমার টু যুক্ত আর কি, বি টু, বি গোয়িং টু, বি অ্যাবাউট টু, অট টু, ইউজ টু এবং হ্যাভ টু। হ্যাঁ, খবরদার। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু ইউজড টু, দেখছো, ইউজড, দ্যাট মিনস এখানে ডি আছে, এটা খেয়াল করবা। অনেকে ইউজড টু বলে, খবরদার ইউজড না, ইউজড টু, ইউজড, হ্যাঁ, পাস্ট ফরম্যাটের, এটা খেয়াল করবা। তাহলে বি টু,
বি গোয়িং টু, বি অ্যাবাউট টু, অর টু ইউজ টু এবং হ্যাভ টু, এটাকে বলা হয় সেমি মডাল। হ্যাঁ, সেমি মডাল। যদিও এখানে দেখো আমি যে এখানে যে সংখ্যাটা লিখেছি, সংখ্যা নিয়ে অনেকের মধ্যে মানে চুলকানি খাউজানি এটা ওটা আছে, সংখ্যাটা ফিক্সড না, এবং যে কোনো ভার্বের সংখ্যা নিয়েই অনেকের মধ্যে একটু দ্বিধান্বিত অবস্থা আছে। যেমন এই যে আমি বি ভার্বের ইয়াটা তোমাকে বললাম যে 5টি, বি ভার্বের ফর্ম হচ্ছে 8টি, এটা নিয়ে অনেকে বলে এইভাবে করে করার দরকার নেই, এক একদিন এক এক রকমের বলে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট তুমি শব্দগুলো বুঝো যেটা বি ভার্বের মধ্যে পড়ে, এটা বা মডালের মধ্যে এই শব্দগুলো আছে, জাস্ট এইটুকু মনে রাখতে পারলেই আমাদের হবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে আমরা দেখো অক্সিলারির গোষ্ঠীতে যত যা ছিল, অক্সিলারির গোষ্ঠীতে একদম যত যা ছিল সব আমরা ক্লিয়ার করে ফেলেছি ইনশাআল্লাহ। অক্সিলারি নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অক্সিলারি নিয়ে একদম দুনিয়াতে যত আলোচনা ছিল আমি সবকিছু তোমাদেরকে মোটামুটি একটা গ্লান্স, একটা পাঠের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আসো আমাদের আছে প্রিন্সিপাল সাহেব। এই প্রিন্সিপাল সাহেব নিয়ে আমরা এখন একটু কথা বলি। আসো, এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ভাইয়া তোমার প্রথমত দুই প্রকার। আচ্ছা, কি কি? একটা হচ্ছে ট্রানজিটিভ, হ্যাঁ, ট্রানজিটিভ, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন তোমার আসবে এবং কোশ্চেন হয়ে থাকে। আর হচ্ছে তোমার ইনট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। এখন আসো, ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক। হ্যাঁ, এটা একটু লিখবা। আর ইনট্রানজিটিভ এর বাংলা হচ্ছে তোমার অকর্মক। ওকে, আচ্ছা, এই যে সকর্মক আর হচ্ছে অকর্মক, সকর্মক আর হচ্ছে অকর্মক। এখন আসো স্যার, কর্মক জিনিসটা, কর্মটা কি? এই দেখো কর্ম, কর্ম খেয়াল করো, কর্ম আর হচ্ছে ক্রিয়া। আমাকে একটু তোমরা বলো তো দেখি তোমাদের কেমন আইডিয়া হয়েছে, একটু আমাকে বলো তো ভাইয়া, কর্ম এবং ক্রিয়া দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস? আমাকে জাস্ট একটু তোমরা বলো, কর্ম আর হচ্ছে ক্রিয়া, কর্ম এবং ক্রিয়া দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস? আমাকে একটু বলো, একটু আমাকে বলো, দ্রুত আমাকে বলো, দ্রুত দেখি কেউ বলতে পারো নাকি পারো না, একটু বলো তো ভাইয়া, একটু বলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে কি এটা ভিন্ন। দেখো সেটা কেমন একটু যদি তোমাদেরকে দেখাই। দেখো, কর্ম এর ইংরেজিটা হচ্ছে অবজেক্ট, কথা বুঝছো? আর ক্রিয়া এর ইংরেজিটা হচ্ছে ভার্ব। এখন ভার্ব আর অবজেক্ট তো এক জিনিস না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কর্ম এবং ক্রিয়া হচ্ছে একই জিনিস। আমরা বলি, এই কিরে কাজকর্ম কি তোর নাই রে ভাই? কোনো কাজ টাজ কিছু করিস? হ্যাঁ, আছে, কোনো কাজকর্ম আছে? হ্যাঁ, তার মানে কাজ এবং কর্মকে আমরা একটার মধ্যে নিয়ে আসছি আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গিয়ে, কিন্তু গ্রামারের ভাষায় কর্ম এবং ক্রিয়া এটা কিন্তু এক না। কর্মের হচ্ছে তোমার অবজেক্ট আর ক্রিয়ার হচ্ছে ভার্ব। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, এক নয়। সো দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আর ট্রানজিটিভের বাংলা কি আসছে? সকর্মক। দেখছো ভাইয়া, সকর্মক। এই স মানে কি জানো? স মানে হচ্ছে সাথে। আর দেখো আমরা অ মানে কি বুঝি? অ মানে কি? অ মানে হচ্ছে নেই, অ মানে হচ্ছে নেই। তাহলে দেখো তো আমরা সহজে সংজ্ঞাটা বের করে ফেললাম যে ট্রানজিটিভের বাংলা যে সকর্মক তথা কি কর্ম আছে, কর্ম আছে, তথা যে ভার্বের অবজেক্ট আছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে সেটাই হচ্ছে সকর্মক, সকর্মক তথা ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা দেখো, আর ইনট্রানজিটিভ অকর্মক মানে কি? নেই, তথা যে ভার্ব এর অবজেক্ট কি? নেই। তাহলে সহজে আমরা বাছাই করে ফেললাম যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? সকর্মক, স মানে কি? সাথে তথা আছে, আর কর্ম মানে কি? অবজেক্ট, তথা যার অবজেক্ট আছে। আর অকর্মক, অ মানে কি? নাই, তথা যার অবজেক্ট নাই, সেটা হবে অকর্মক তথা ইনট্রানজিটিভ। আসো একটু এক্সাম্পল দেখাই। ধরে লিখলাম যে হি স্মাইলস। এই দেখো, হি স্মাইলস মানে কি? সে হাসে, সে হাসে। হ্যাঁ, সে হাসে। এখন দেখো হি স্মাইল, এর কি অবজেক্ট আছে? নাই। সুতরাং এই তোমার স্মাইলস এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি আমি এখানে লিখতাম যে তোমার হি প্লেস ফুটবল, সে কি করে? ফুটবল খেলে। দেখো তো ভাইয়া এই ভার্বের এই যে অবজেক্ট আছে কিনা? তো অবজেক্ট আছে, সো এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব।
ওকে, সো সহজ হিসাব, যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই এটা ইনট্রানজিটিভ। ওকে, এরপর ক্লিয়ার, ক্লিয়ার হয়েছ? হ্যাঁ, এখন আসো, এই ইনট্রানজিটিভ ভার্বের একটা প্রকার হচ্ছে আমাদের কপুলেটিভ। হ্যাঁ, কপুলেটিভ, কপুলেটিভ, বা যাকে আরেকটা নাম যেটা আমরা সব সময় চিনি সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝতে পেরেছেন? ওর থেকে একটা জিনিস আসছে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মধ্যে অনেক মোটামুটি 15 থেকে 20টা, 12-14টা 15টার মতো ভার্ব সবসময় সচরাচর ব্যবহার হয়। তার মধ্যে সবচাইতে বেশি যে দুইটা ভার্ব আসবে পরীক্ষায় তোমার কাজে লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার বি ভার্ব আর একটা হচ্ছে বিকাম। এই দুইটা শব্দ জাস্ট আজকের মতো লিখে রাখো, পরবর্তীতে লিঙ্কিং ভার্বের সবগুলা ভার্ব আমি লিখে দিব। তবে আজকে শুধু লিখে রাখো লিঙ্কিং ভার্বে বি এবং বিকাম, এই দুইটা সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে আমরা প্রিন্সিপাল থেকে দুইটা ডালপালা পাইলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার ইনট্রানজিটিভ একটা পাইলাম কপুলেটিভ বা লিঙ্কিং, সেটার মধ্যে কি বি এবং বিকাম। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে ভাইয়া, আমরা কি ক্লিয়ার? তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আমাকে একটু বলো, আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই জায়গাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে তাহলে সরতে পারি। তাহলে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের জায়গাটা তাহলে আমরা এখন ক্লিয়ার হয়েছি, এখন আসেন শুধু এই যে ট্রানজিটিভ যে ভার্বটা রয়েছে, এই ট্রানজিটিভ যে ভার্বটা রয়েছে ওকে নিয়ে আমরা এখন একটু কথা বলবো। ঠিক আছে, এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তোমার 4 প্রকার। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব একটা হচ্ছে তোমার কজেটিভ ভার্ব, একটা হচ্ছে কজেটিভ, আর একটা হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল। এই 4টা। ওকে, এই 4টা প্রকারের ভার্ব। ওকে, এখন আসেন পজিটিভ ভার্বের বিষয়টা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা অল্প একটু আলোচনা করব। দেখবা পজিটিভ ভার্বে সাধারণত 5টি ভার্ব বসে। হ্যাঁ, 5টি ভার্ব বসে। কি কি একটু দেখো, আমি যেভাবে লিখি ভাবে লিখে ফেলো। মেক লেট, হ্যাঁ, মেক লেট, এরপর হচ্ছে তোমার হ্যাভ গেট, আর হচ্ছে হেল্প। এই 5টি শব্দ। এখন এই 5টা শব্দ কিভাবে আসে? হ্যাঁ, আচ্ছা কিভাবে আসে, কেমনে আসে সেটা আমি তোমাদেরকে এটা পজিটিভ ভার্বের অধ্যায়টাই যখন পড়াবো তখন এটা বিস্তারিত এক্সাম্পল সহ এটা আনবো। জাস্ট আসলে পজিটিভ ভার্বে কোন কোন ভার্ব বসে তার একটা লিস্ট তোমাদের, মেকলেট, হ্যাভ গেট, হেল্প। ওকে, শেষ। এরপরে আসো ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব সহজ ভাষায় লিখবো 2টি অবজেক্ট। হ্যাঁ, দুইটি অবজেক্ট ওয়ালা বাক্যের ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ওকে, দুইটি অবজেক্টওয়ালা সহজ ভাষায় লিখে রাখো, 2টি অবজেক্টওয়ালা বাক্যের ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। সেটা কেমন? ধরো আমরা লিখলাম যে তোমার কি বলে, যে দে সিলেক্টেড মি, দেখো দে সিলেক্ট না দিলাম, ইলেক্ট দিলাম। দে ইলেক্টেড মি এমপি। তারা আমাকে এমপি নির্বাচন করে। 2টি অবজেক্ট, এই দেখো একটু খেয়াল করো, দে ইলেক্টেড মি। দেখো ভাইয়া এখানে কি, এই যে আমরা ইনডিরেক্ট অবজেক্ট একটা পেয়েছি, দেখো এই দেখো এমপি, এটাকে আবার আরেকটা অবজেক্ট পেয়েছি, তাই না? এই দেখো 2টা অবজেক্ট পাইলাম আমরা। এই যে 2টি অবজেক্ট ওয়ালা বাক্যের এই যে ভার্বটা এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব। পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো। আচ্ছা, এরপর আসো এই যে রিফ্লেক্সিভ, এটা তো আরো সহজ, তুমি সহজ ভাষায় লিখে রাখো। রিফ্লেক্সিভ যে প্রোনাউন পড়েছো না, রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন ওয়ালা বাক্যের ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। বুঝছো? রিফ্লেক্সিভ ভার্ব বলে। সেটা কেমন? আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরো লিখলাম এখানে যে হি
কিল্ড, হি কিল্ড হিমসেলফ, হিমসেলফ। এই দেখো, এই যে হিমসেলফ, এটা কি তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন আসছে। সো এই যে কিল্ড যে ভার্বটা, এই কিল্ড যে ভার্বটা, তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ালা বাক্যের এই ভার্বটা, এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, আচ্ছা, এরপরে আসো রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব হচ্ছে ওই যে তুমি পড়েছো না রেসিপ্রোকাল প্রোনাউন, সেম এই যে এটার মতোই আর কি। রিফ্লেক্সিভ ভার্বের জায়গায় লেখো রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ালা বাক্যের ভার্বকে রেসিপ্রোকাল ভার্ব বলে, বুঝছো? এটাই, সেটা হলো কেমন, ধরো আমি লিখলাম, ওই যে এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো লিখলাম যে আমির এন্ড আমিরা লাভ লাভ ইচ আদার। হ্যাঁ, এই যে ইচ আদারটাকে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, তাহলে এই রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ালা বাক্যের এই ভার্বকে হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব বলে। এই হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে ভাইয়া, আমরা পারবো? একটু বলো তো। তাহলে এই যে ট্রানজিটিভ ভার্ব যে আমরা 4 প্রকারের পাইলাম, এটা কি মোটামুটি একটু মাথায় ঢুকছে কিনা বলো তো? এই যে ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, আচ্ছা, কগনেট আর গ্রুপ ভার্ব ভাইয়া এগুলো আসতেছি একটু দাঁড়া, আমি সবগুলা বলবো। আমি যেটা নিয়ে কথা বলছি তুমি দেখো আগে এইটা বুঝো কিনা। তুমি আগে কগনেট টান দাও কেন? আরো তো আছে, ভার্বি এটাই কি শেষ করছি? আরো তো আছে, তাই না? তুমি একটু জাস্ট বলো তো ভাইয়া, একটু বলো, সবাই একটু বলো তো, একটু বলো 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 বলো, একটু বলো ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভাইয়া। তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম নাকি? তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছি যে, ইনশাআল্লাহ। এখন আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। এখন তোমাদেরকে জাস্ট একটু দেখাই, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে এতক্ষণ তোমরা হয়তো দেখছো লিখলাম, তোমরা হয়তো এখন বলছো স্যার এত হজবর হলো কি আমি পারবো? এটা আমার তো মাথায় ঢুকতেছে না, মাথায় ধরতেছে না। তো ভয় নেই ভাইয়া, এটার উপরে একদম সুন্দর করে সাজানো গোছানো একটা ছক তোমাদেরকে করা আছে, তোমাদেরকে দিয়ে দিয়েছি। জাস্ট একটু দেখো, এই দেখো, এই যে ছকটা দেখো, ছক দেখলেই বুঝবা। এই একদম একদম দেখো, এই যে পুরা ছকটা সুন্দর করে এখানে তোমাদের পিডিএফ এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই দেখো কি আসছে, আমরা তো এই দেখো, প্রথমত এই যে ফাইনাইট আর নন ফাইনাইট পড়ছো না? এই দেখো, নন ফাইনাইট আবার কয় প্রকার পাইছিলাম? 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। মনে আছে না? পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সব পড়েছি আমরা এটা। এরপরে প্রিন্সিপাল, ফাইন 2 প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। অক্সিলারি কি 3 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি, বা পেরিফেরাস্টিক মডেল অক্সিলারি। সেগুলোর ওয়ার্ডগুলো তো আমি লিখে দিয়েছি। প্রিন্সিপাল 2 প্রকার, এই যে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ আসছে কি কপুলেটিভ বা এই যে লিঙ্কিং ভার্ব। ওকে, ট্রানজিটিভ হচ্ছে 4 প্রকার, এই যে পজিটিভ, এই যে ফ্যাক্টিটিভ, এই যে রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। দেখছো এই টোটাল সবটা। যদি এখানে জাস্ট খালি নামগুলা এখানে ইয়ার মধ্যে দিয়েছি, এটা কোনটার কত প্রকার ভার্ব আছে, কি কি আছে, এগুলো তো আমি সুন্দর করে, এগুলো তো স্লাইডে দেওয়া থাকে না, এগুলো হচ্ছে আমি সুন্দর করে তোমাদেরকে লিখে একদম ক্লাসে বোঝাই দিলাম। ঠিক আছে, এখন আসো, এখন আসো ভার্বের। এই যে এরপরে আমরা পড়বো ভার্বের কিছু সাফিক্স রয়েছে। সাফিক্স মানে যেটা শেষে বসে, এটা তো আমরা অলরেডি পড়েছি। আর প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে, তাই না? প্রিফিক্স কোথায় বসে? পূর্বে বসে। আর সাফিক্স হচ্ছে পরে বসে। তথা এই সমস্ত শব্দাংশ, এই সমস্ত, হ্যাঁ আচ্ছা, এই সমস্ত সোহানুর রহমান সৌরভ স্যার পিডিএফ কোথায় দেন, কোন গ্রুপে? টেলিগ্রাম গ্রুপে, আমাদের অফিসিয়ালি টেলিগ্রাম গ্রুপ, যেটা যেখানে সমস্ত স্টুডেন্টরা অ্যাড আছে, ওই টেলিগ্রাম গ্রুপে দেখো, টেলিগ্রাম গ্রুপে সব দেওয়া আছে। আচ্ছা দেখো, আমরা যদি ভার্বের শেষে যদি কখনো ইন অথবা ফাই, সিজি, সিজি যদি একসাথে ইয়া হয়, এই যে ইনফাই সিজি, ইনফাই বলো বলো একটু, ইনফাই সিজি, ইনফাই সিজি, ইনফাই সিজি, ইনফাই সিজি, ইনফাই সিজি, এগুলা কোনো শব্দের শেষে থাকলে সাধারণত আমরা তাকে ভার্ব বলে থাকি। হ্যাঁ, যেমন ধরো আমরা শর্ট একটা শব্দ রয়েছে, দেখো এই যে শর্ট, শর্ট দেখছো, শর্ট শর্ট, হ্যাঁ, এটা ইএন সংক্ষিপ্ত করা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। দেখো বিউটি, বিউটিতে কি হয়েছে? বিউটিফাই, সৌন্দর্যমণ্ডিত করা হয়ে গেছে ভার্ব। দেখো তোমার প্যারালাইজ থেকে প্যারালাইজ দেখছো, এই যে এসি, হ্যাঁ, ইকোনমাইজ, এজেডি, এই যে ইনফাই সিজি, ইনফাই সিজি যে কোনো শব্দের সাথে যুক্ত করার মাধ্যমে তুমি এগুলাকে ভার্ব করে ফেলতে পারো। এটা হচ্ছে সাফিক্স। আবার কখনো প্রিফিক্সে যুক্ত হয় কি, ইন, এটা আমি একসাথে করে দিয়েছি। দেখো ডিবিরি, দেখো এই যে ইন,
ইম ইম দেখছো কাছাকাছি আমি সিস্টেমে এমন ভাবে দিয়েছি যাতে কোনো একটা স্টুডেন্ট জাস্ট একবার একটু চোখ বুলাইলে নজর দিয়ে একটু চোখ বুলাইলেই ও মুখস্থ থাকবে। এ দেখো ইনফাই 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 সিজি মুখস্থ হয়ে গেছে না, এনফাই সিজি এনফাই সিজি মুখস্থ হয়ে গেছে। ভার্বের কি সাফিক্স এগুলো থাকলে, এগুলো শব্দের শেষে থাকলে কি ভার্ব বলবো। এ দেখো ইন ইম ইম, দেখো ইন ইম ইম ইন ইম ইম, হ্যাঁ ডিবিরি ডিবিরি বলো ডিবিরি ডি ডি বি রি ডিবিরি ডিবিরি, এগুলো যদি শব্দের শুরুতে থাকে তাহলে তাকে আমরা সাধারণত ভার্ব বলি। অনেক সময় তোমরা ভার্ব দেখে চিনো না, সেগুলো আমি এগুলো দিয়ে দিলাম। এই দেখো অ্যাবল থেকে গেছে অ্যান অ্যাবল, ইন যুক্ত হয়ে তাহলে ভার্ব হয়ে গেল। দেখো পাওয়ার থেকে গেছে ইম পাওয়ার, এটা কি ভার্ব হয়ে গেল। দেখো পোভারিশ থেকে ইম পোভারিশ ভার্ব হয়ে গেল। নিউ থেকে এই দেখো রিনিউ, দেখছো হয়ে গেল এটা। তাহলে আমরা ভার্বের সাফিক্স এবং প্রিফিক্স এটাও পেয়ে গেলাম, পারবো ইনশাআল্লাহ। এরপরে আর একটু আসো এই যে আমরা সব ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এইটার উপর ভিত্তি করে ভার্বের আমরা দুইটা প্রকার করে থাকি। আমরা শুনেছি এটা যে স্ট্রং ভার্ব আর হচ্ছে উইক ভার্ব আমরা বলে থাকি, তাই না? স্ট্রং ভার্ব আর হচ্ছে উইক ভার্ব, জাস্ট এগুলো তোমাদের জানা বিষয়, আমি একটু হালকা জাস্ট দেখাই দিয়ে রিডিং করলেই তুমি পারবা। মূল যেটা ধরে ধরে ভেঙে ভেঙে বোঝানোর দরকার তা আমি অলরেডি বুঝাই ফেলেছি। এর বাইরে আরো কিছু বিষয় আসে জাস্ট যেগুলো একটু রিডিং দেখাই দেওয়ার দরকার। যে সকল ভার্বের অভ্যন্তরে ভাওয়েল, ভাওয়েল পরিবর্তন করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করা তাকে আমরা কি বলি? স্ট্রং ভার্ব বলি। যেমন তোমার দেখো সিং থেকে কি সিং স্যাং সাং বলি না আমরা, সিং স্যাং সাং। আরেকটা হচ্ছে তোমার দেখো এখানে কি আসছে তোমার, এই দেখো এই যে স্ট্রং ভার্বের অপর নাম হচ্ছে ইরেগুলার ভার্ব। ব্যাস এই যে এগুলো জাস্ট একবার রিডিং পড়ার বিষয়, এগুলা আমি কি বুঝাবো, এগুলা আমারই কি বোঝানোর আছে। আর যে ভার্বের শেষে আমরা কি ডি অথবা ইডি অথবা টি যোগ করি তাকে আমরা বলি হচ্ছে উইক ভার্ব, বুঝছেন? উইক ভার্ব যেটা। আর উইক ভার্বের আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার্ব। উইক ভার্বের আরেকটা নাম কি? রেগুলার ভার্ব। এইটা যেমন একটা এক্সাম্পল দিয়েছি, ড্রিম ড্রিমড ড্রিমড, অথবা আমরা ধরো এই যে এটার সাথে ওই যে ইডি যুক্ত করে পড়ি না আমরা অনেক সময়, এরকম তো কত শব্দ আছে। যেমন আমরা লিখলাম লুক, লুকের পাস্ট টেন্স কি বলি? এই দেখো লুকড, এই যে ইডি যুক্ত করেছে লুকড, তাই না? এই যে এটা কি উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এই হচ্ছে মানে ভার্বের ফর্ম চেঞ্জের ক্ষেত্রে, ফর্ম যে পাস্টে একটা হয় তোমার হচ্ছে V1 একটা, V2 একটা, V3 আরেকটা, বা একই রকমের হতে পারে। কিছু ভাওয়েল পরিবর্তন করে আমরা কখনো করি, তোমরা তো দেখো ভার্বের ফর্ম যখন চেঞ্জ হয় কখনো কি তোমার ভাওয়েল পরিবর্তন করার মাধ্যমে আমরা করে থাকি, কখনো ডি ইডি টি এগুলো যোগ করার মাধ্যমে করে থাকি। তো এইগুলার দৃষ্টিকোণ থেকে ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগে, একটা স্ট্রং বা একটা উইক ভার্ব, একটা ইরেগুলার রেগুলার, এই আর কি বিষয়। ওকে, জাস্ট আশা করি এটা আমারই কঠিন হবে না। এর বাহিরে তোমাদের আর একটু দেখো এক্সট্রা ভার্ব কাইন্ডস, কিছু এক্সট্রা ভার্ব আছে যেগুলো অনেক সময় আমরা শুনতে পাই, আমরা দেখি কিছু কিছু সময় এরকমটা আমাদের আসে। একটা কি হচ্ছে কগনেট ভার্ব। এটা আজকে আলোচনার বিষয় না, এটা নিয়ে বিস্তারিত কথা ওই যে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করব, কগনেট ভার্ব। এরপরে আর এই যে কোয়াসি প্যাসিভ, এটা হচ্ছে যখন আমরা ভয়েস আলোচনা করব তখন এটা নিয়ে একটু কথা বলে দিব। আচ্ছা, এরপর হচ্ছে পারসেপশন ভার্ব, সেম এটা রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করার সময় এটা তোমাদের আসবে। আর শুধু ইমপার্সোনাল ভার্বটা একটু এখন বলে দিচ্ছি, একটু লিখে রাখো। সেটা হচ্ছে আমরা যে ইমপার্সোনাল প্রোনাউন পড়েছিলাম কি ইট, ইটটাকে আমাদের কি ছিল? ইমপার্সোনাল প্রোনাউন। এই ইট ওয়ালা বাক্যের ভার্বকে ইমপার্সোনাল ভার্ব বলে আর কি। একটু লিখে রাখো, ইট ওয়ালা বাক্যের ভার্বকে ইমপার্সোনাল ভার্ব বলে, বুঝছো? এই আর কি বিষয়, শেষ। এটা আর কিছু নাই। এই হচ্ছে আমাদের মোটামুটি মানে ভার্বের যতগুলা যা আছে সবগুলা ক্লিয়ার। এরপরে তোমরা যদি অনেক সময় শুনতে পাও একটা শব্দ স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্ব মানে স্থির চিত্তে, যেটা আমাদেরকে ব্যবহার হয়ে থাকে এরকম কিছু ভার্ব আমরা কখনো, এটা হচ্ছে যখন আমরা কোশ্চেন সলভ করতে যাই, এটা স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী অনেক সময় কিছু কিছু ভার্বের আমরা এরকমটা নাম দিয়ে থাকি, যে এটা এই নাম, এটা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় এটা হয়ে থাকে। সো এটা মোটামুটি ভার্বের যতগুলি প্রকার ছিল সবগুলি প্রকারের নাম তোমাদের সাথে আজকে আমি পরিচিত করে দিলাম, যে এই বিষয়গুলা কম বেশি আছে। এগুলা নিয়মিত একদম ঠুটস্থ রাখতে হবে। আর যখন আমরা কোশ্চেন আর অ্যানালাইসিস করবো, কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে একদম ঠুটস্থ হয়ে যাবে। সো আমি একদম শুরুর থেকে তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল। এখন কোনো কিচ্ছু লিখবো না, কমেন্ট করবো না, কিচ্ছু না, চুপচাপ করে আমার কথা শোনো। এটা হচ্ছে আমরা ভার্ব জানি যে যেটা দ্বারা কাজ করা হওয়া, যেমন আশা খাওয়া, এক কথায় কাজ বোঝো, তাকে আমরা ভার্ব বলে থাকি। ভার্বকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করে যাই, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব।
তো ফাইনাইট আর নন ফাইনাইট চেনার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম ভার্বের ফর্মটা জাস্ট একটু জানবো। ভার্বের ফর্ম হচ্ছে 8টা, প্রথম 4টা হচ্ছে ফাইনাইট, পরবর্তী 4টা হচ্ছে নন ফাইনাইট। ক্লিয়ার করে ফেলেছে একদম শর্টকাট সহজ নিয়মে। যদিও অনেক গাইডে লেখা রাখে যে টেন্সের সাথে মিলবে, একটা মিলবে না, পরিবর্তন হয় হবে না, এরকম অনেক কথা থাকে, কিন্তু আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ। ভার্বের 8টা ফর্ম যখন তুমি জেনে গিয়েছো, প্রথম 4টাকে ফাইনাইটের মধ্যে ফালাই দাও, পরবর্তী 4টাকে নন ফাইনাইটের মধ্যে ফালাই দাও, শেষ। ওকে, ক্লিয়ার। এরপরে আসো নন ফাইনাইটটা তোমাদের বলছে প্রথমত কি 3 প্রকার, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। ওকে, জিরান্ড স্ট্রাকচার ভার্বের সাথে কি আইএনজি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর পার্টিসিপল হচ্ছে আবার 3 প্রকার পেয়েছি, কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার কি, ভার্বের সাথে আইএনজি, জিরান্ড আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, তাহলে দুইটা কি এক না? এক না। আমরা আজকের জন্য শুধু শিখেছি জেরান্ড হচ্ছে নাউনের অর্থ দেবে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের অর্থ দেবে। যদি আমরা জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল এটা নিয়ে আলাদা একটা ক্লাসের শিডিউলই আমাদের দেখে কোর্স প্ল্যানে দেওয়া আছে, তখন আমরা আরো বিস্তারিত শিখবো এটা। পাস্ট পার্টিসিপল ভার্বের V3 নামে যাকে আমরা চিনি। পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3। ক্লিয়ার? আমাদের নন ফাইনাইট শেষ। এরপর আসো তোমার এই যে ফাইনাইট ভার্ব, এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল মানে কি প্রধান, অক্সিলারি সাহায্যকারী ভার্ব, তাই তো? আচ্ছা, অক্সিলারি ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করেছি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল বা পেরিফ্রাস্টিক মডেল যাকে আমরা বলেছি। তো এই যে প্রাইমারি অক্সিলারি, এর মধ্যে আমরা 3 ক্যাটাগরি ভার্ব পেয়েছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এবং এটাকে আমরা প্রাইমারি এজন্য বলেছি, এটা হচ্ছে আপাতত, আপাতত তার মানে ও প্রাইমারি অক্সিলারির মধ্যে থাকে, কিন্তু স্থানকাল পাত্রভেদ অনুযায়ী প্রিন্সিপাল ভার্বও হতে পারে, জাস্ট এই জন্য প্রাইমারি অক্সিলারি বলেছি। বি ভার্ব 5টি পেয়েছি, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার। আর বি ভার্ব রূপ বললে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই 8টা মিলাইয়া হয়, তাই তো? এর মধ্যে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার হচ্ছে অ্যাক্টিভে সাধারণত বসে, আর বি, বিং, বিন এটা প্যাসিভে সাধারণত বসে। ওকে, আচ্ছা, এরপরে হ্যাভ ভার্ব পেয়েছি 3টি, কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব পেয়েছি 3টি, ডু, ডাজ, ডিড। ক্লিয়ার? এরপরে মডেল অক্সিলারি পেয়েছি আমরা ঘুরে ফিরে 13-14টা ভার্ব আসে, কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড, রেদার, এইগুলা নরমালি হয়ে থাকে আমাদের। তো এর ভিতরে বলেছি নিড একটা ভার্ব আছে, এই নিড ভার্বটা কখনো মডেল ভার্ব হয়, কখনো মেইন ভার্ব হতে পারে। কিভাবে হয় এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এসে আমরা দেখবো। জাস্ট আজকের ক্লাসে কি জাস্ট জানছে এটা, কোনো এক্সাম্পল কিন্তু আমি এখানে দেই নাই। আচ্ছা, এরপর আসো সেমি মডেলের মধ্যে আমরা 6টা ভার্ব সাধারণত পেয়েছি, বি টু, বি গোয়িং টু, বি অ্যাবাউট টু, অট টু, ইউজ টু, হ্যাভ টু, এইটা পেয়েছি। ওকে, গেল, শেষ অক্সিলারি। এরপর চলে আসো প্রিন্সিপাল। প্রিন্সিপালের মধ্যে আমরা 2 প্রকারের ভার্ব পেয়েছি, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি সকর্ম, ইনট্রানজিটিভ অকর্মক। কর্মটা কি? কর্ম হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, আর ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। কর্ম এবং ক্রিয়া এক না, ভার্ব আর হচ্ছে অবজেক্ট, যেহেতু 2 রকম, তাই না? সুতরাং সকর্মক যার কি অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ অকর্মক যার অবজেক্ট নাই। এক্সাম্পল, হি প্লেস ফুটবল, হি স্মাইলস। স্মাইলস এর ওখানে কি অবজেক্ট নাই, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। হি প্লেস ফুটবল, ফুটবলটা অবজেক্টটা আছে, সো এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, ইনট্রানজিটিভের একটা প্রকার পেয়েছি আমরা কপুলেটিভ বা লিঙ্কিং যাকে বলে থাকি। লিঙ্কিং এর অনেকগুলো ভার্ব আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হবে 2টা, একটা হচ্ছে বি ভার্ব আর একটা বিকাম। ওকে, সো আমরা এটা লিখে দিয়েছি। এরপর আসো ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা 4 প্রকারের ভার্ব পেয়েছি। কি কি ভার্ব পেয়েছি? একটা হচ্ছে কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব আর হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব। কজেটিভ ভার্বের মধ্যে আমরা সাধারণত 5টা শব্দ আমরা পাই, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। জাস্ট খালি শব্দটাই লিখে দিয়েছি, পজিটিভ ভার্বের বিস্তারিত লেখি নাই, কারণ পজিটিভ ভার্বের উপরেই আলাদা একটা ক্লাসের শিডিউলে আমাদের কোর্স প্ল্যানে দেওয়া আছে, তখন আমি বিস্তারিত আলোচনা করে এক্সাম্পল সহ বুঝিয়ে দিব। এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ, বলেছিলাম 2টি অবজেক্ট, তুমি দেখবা কোন বাক্যে 2টি অবজেক্ট আছে, তাহলে 2টি অবজেক্ট ওয়ালা বাক্যের ভার্বই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এক্সাম্পল দিয়েছি যে দে ইলেক্টেড মি এমপি। ওকে, এখানে মি একটা অবজেক্ট, এমপি একটা অবজেক্ট, 2টা অবজেক্ট আসছে, সো ইলেক্টেড হয়ে যাবে আমাদের কি ফ্যাক্টিটিভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলেছিলাম রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ালা বাক্যের ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। হি কিল্ড হিমসেলফ, এখানে কিল্ড হিমসেলফ যেটা আসছে, কিল্ডটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, আর রেসিপ্রোকাল, ওই রেসিপ্রোকাল প্রোনাউন যে 2টা শব্দ আমরা পড়েছি, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ালা বাক্যের ভার্বই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল ভার্ব। হয়ে গেল শেষ। তাহলে ভার্বের মূল প্রকারগুলো আমরা ক্লিয়ার করলাম। এরপরে এসে বলেছিলাম ভার্বের ফর্ম পরিবর্তনের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা পাস্ট একটা হয়, পাস্ট পার্টিসিপল একটা হয়, একই রকমের হয়, এই ফর্মের দিক থেকে আমরা 2 প্রকার পেয়েছি, স্ট্রং ভার্ব, রেগুলার কি উইক ভার্ব। একটাকে ইরেগুলার, একটাকে রেগুলার বলে দেয়, এই তো বলেছি। এরপরে ভার্বের কিছু প্রিফিক্স এবং সাফিক্স আমরা পড়েছি, যে সাফিক্সের মধ্যে কি কি আমরা 4টা সাফিক্স সাধারণত পেয়ে থাকি, ইনফাই, সিজি পেয়েছি। এই 4টা সাধারণত দেখলে আমরা বলবো এটা হচ্ছে ভার্ব। এরপরে প্রিফিক্সের মধ্যে কি পড়েছি আমরা, যে ইন, ইম, ইম,
কি ডি বি রি এগুলা থাকলে হবে তোমার কি, এটা হচ্ছে তোমার কি প্রিফিক্স, মানে হচ্ছে পূর্বে যদি বসে তাকে বলে দেবো আমরা ভার্ব। এর বাইরে আমরা আরো 4-5টা ভার্বের প্রকার পাই। একটা হচ্ছে কগনেট ভার্ব, কোয়াসিফেসিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, আর একটা হচ্ছে তোমার কি কি বলে এটা ভুলে গেলাম, যে পারসেপশন ভার্ব। এই তো এই ভার্বগুলো ঘুরে ফিরে আমরা কম বেশি পাই। তো এই হচ্ছে ফার্স্ট টু লাস্ট ভার্বের প্রকারভেদ। এখন আমাকে বলো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিল, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, কি কি ভার্ব আছে, টোটালটাকে আমরা ক্লিয়ার নাকি কারো কোনো ঝামেলা আছে? বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়েছি আমরা? একটু বলো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তোমাদেরকে যেটা বলেছি অবশ্যই দ্রুত নোট করে ফেলবা, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।